Hi, everybody. Everybody, good morning. My dear student, do you hear me? Everybody, good morning. সবাই কি আমাকে শুনতে পাচ্ছো? Yes. হ্যাঁ, তার রেসপন্স Yes, করো না কেন? sir. তো সবাই ভালো আছো বাবা? জি স্যার, আলহামদুলিল্লাহ। Good. Thank you very much. I am also fine by the grace of the Almighty. তো আজকে আমরা গতদিন তোমাদের বলেছি সাধারণত অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে কৃষ্ণা স্যার। এরপরে কিন্তু তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টের মানে প্রজ্ঞাপন এসে গেছে, তোমরা দেখেছো মনে হয়। তৃতীয় অ্যাসাইনমেন্টটা অবশ্যই বাসায় করে রাখবা, যদি কোনো প্রবলেম ফেস করো আমরা নেক্সট দিনে সেটা মার্ক করে দেবো, আমাকে বলবো, আমি সেটা জানাই দেবো। তো আজকে আমাদের মূলত একটা গ্রামার ক্লাস নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। গ্রামারে তোমাদের যে টপিকগুলো দেওয়া হয়েছে এবার শর্ট সিলেবাসে, এটা হলো পার্টস অফ স্পিচ দেয়া আছে, টেন্স দেয়া আছে, এরপরে লিঙ্কিং ওয়ার্ড, আর্টিকেল, প্রিপজিশন, সেন্টেন্স, তো মোটামুটি ইনফিনিটিভ, বিরাম এবং পার্টিসিপল এগুলো আলোচনার মানে অংশ হিসেবে দিয়েছে। এরপরে দিয়েছে হলো ইনফর্মাল লেটার, ভয়েস চেঞ্জ, মানে সবগুলো আলোচনা করা যাবে না, মানে সামথিং করে কিছু কিছু করে দিব আমরা। তো এখানে আমরা আজকে তোমাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, দেখি তোমরা কেমন পারো। সেন্টেন্সের উপর একটা ক্লাস নেবো জাস্ট, যেহেতু তোমাদের ন্যারেশন আছে। তো এরপরে আমরা আর্টিকেল তো খুবই সহজ একটা টপিক, এবং টেন্স নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, টেন্সের মানে ক্লাসিফিকেশন বা ডেফিনেশন তো সবাই জানো, এগুলো কিন্তু পরীক্ষা আসবে না। তারপরে আমি একটু সবাই দয়া করে ভিডিও অন করো, অনেক কিছু এটা অন করে দিয়ে যা বিছানায় শুয়ে থাকো বা রেখে চলে যাও, কোনো রেসপন্স নাই, আসলে আদৌ তোমরা ক্লাস করতেছো কিনা এটা কিন্তু আমার থাকে না। তুমি এখানে জয়েন করে ভিডিও অফ করে তুমি বাইরে অন্য কাজে ব্যস্ত থাকলাম, তখন তো নাথিং টু হ্যাভ বিন ডান ফর মি, আমার জন্য করার কিছু থাকবে না, কারণ আমি বুঝতে পারছি না যে তুমি এখানে ক্লাসে পড়ার টেবিলে আছো কিনা। এই জন্য আমার মনে হয় ভিডিওটা সব অন করা উচিত। ভিডিও অন করো, তাতে বোঝা যাবে। দেখো, আর সবাই মিউট করে রাখবা। কিন্তু আমাদের এই দুটো সেকশনে, মানে আমাদের 7 এর মর্নিং এরই তো অনেক দুটা সেকশন ছিল, এবং ডে শিফটেও আছে স্টুডেন্ট, এই মিউট করে রাখো। তো এই তো কম মাত্র 12-13 জন, 8 জন, 9 জন, 10 জনকে পার্টিসিপেট, মানে কি আসলে এত রেসপন্স যদি কম হয় তাহলে তো সমস্যা। সবাই ক্লাসে রেসপন্স করো না, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে বলতে হবে। স্যার অনেকে ক্লাস করতে করতে বের হয়ে যায় না, তাই তো সমস্যা। এখন তো মানে এই যে গ্রামার গুলো ক্লাসগুলো এখন মানে একদম কম্পালসরি করে দিচ্ছে গভর্নমেন্ট, যেগুলো তোমাদের পার্টিসিপেট করতে হবে, এতে মূল্যায়নের উপর তোমাদের অনেক না করলে তো প্রবলেম হবে। তো দেখো, আমি একটু আজকে তোমাদের স্ক্রিনশট করে দিয়ে একটু হোয়াইট বোর্ডে তোমাদেরকে বলবো যে তোমরা দেখি কি করতেছে। আচ্ছা, প্রাথমিকভাবে একটু ধারণা দিব আমরা যে তোমরা সেন্টেন্স সম্পর্কে কি বুঝো, বলো, কে বলতে পারবা সেন্টেন্স কি? বাক্য। সেন্টেন্সের বাংলা হলো বাক্য, বুঝলাম, কিন্তু কথা হলো ডেফিনেশনটা কিভাবে বুঝবো? সেন্টেন্সের ডেফিনেশনটা আমরা কে বলতে পারবো ভালো করে, বলো তো? স্যার, যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তার নিজের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। আচ্ছা, তোমরা নিজেদের কোনো ভিন্ন কোনো নাম ইউজ করবে না। এখানে স্কুলে যে নাম দেওয়া আছে বিশেষ করে নাম রোল লিখে রাখবা, নাম রোল না লিখলে কেমন বোঝা যাবে না, এটা ওখানে তোমার রিনেমে নাম রোল ইনক্লুড করে রাখবা নেক্সট টাইম। তো শোনো, আমাদের এখানে তো অনেকগুলো ভালো ভালো স্টুডেন্ট আছে যারা এই সেন্টেন্সের ডেফিনেশন খুব ভালোভাবে জানা কথা। সেন্টেন্সের ডেফিনেশনটা ওইভাবে না, সেন্টেন্সের ডেফিনেশনটা হবে এই, যদি আমরা ইংরেজিতে বলি, or a group
a single word or a group of words that makes a complete meaning. এই শব্দ হচ্ছে কোথায় বাবা? Meanings is called sentence. এই শব্দ করো না, আমি মিউট একদম রিমুভ করে দিব, কিন্তু শব্দ করা যাবে না, সাইলেন্ট থাকবে একবারে। দেখো এইটা হলো আমাদের ইংরেজিতে ডেফিনেশন। যদি বলা হয় যে সেন্টেন্স ইজ হোয়াট ইজ সেন্টেন্স বা হোয়াট ডু মিন বাই সেন্টেন্স, তো in replay or in the answer we can say that a single word or a group of words that makes a complete meanings is called sentence. তো একটি শব্দ অথবা একগুচ্ছ শব্দ অথবা একজোড়া শব্দ পাশাপাশি বসে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। কিন্তু আমাদের গতানুগতিক যে বইগুলো ইউজ করি এগুলোতে কিন্তু আমাদের বলা হয়েছে যে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। কিন্তু না, আমরা ওইভাবে বলবো না, আমরা আমাদের নিজের মতো করে বলবো। আমরা আমাদের নিজের মতো করে বলবো যে সেন্টেন্স। এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা যদি বলি আমরা, তাহলে যদি বলা হয় যে ইজ ইট ইউর বুক, তো তোমরা এখানে কি বলবা? ইয়েস অর নো। অ্যান্সারটা এরকম হবে না যে এটার অ্যান্সার আমরা বলতে পারি যে সাধারণত ইয়েস অর নো। তো আমার কথা যুক্তিতে দেখো যে আমি বলছি যে একটি শব্দ অথবা একজোড়া শব্দ পাশাপাশি বসে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলি। সিঙ্গেল ওয়ার্ড or a group of words that makes a complete meanings is called a sentence. Is it your book? Is it your pen? Is it your mobile phone? তো যদি বলা হয় যে দেখো is it your pen? তো in this moment in replay what will you say? তোমরা কি বলবা? তোমরা বলবা yes or no. যদি তোমার কলমটি হয় if it is your pens তাহলে তোমরা yes বলবা, আর যদি না হয় তাহলে no বলবা। তো দেখো ইয়েস এবং নোর মধ্যে কয়টা শব্দ আছে? সাজিদ বলো তো, সাজিদ, ইয়েস এবং নোর মধ্যে কয়টা শব্দ? আর দুইটা। ইয়েস এর ভিতর কয়টা শব্দ আছে? ইয়েস এর ভিতর তিনটা। ইয়েস এর ভিতর তিনটা শব্দ। তোমরা কি শুনতে পাচ্ছ? অন্যরা, নাফিসা, আতিয়া, রাফা, আদিবা, এগুলো কি শুনতে পাচ্ছ তোমরা? রেসপন্স করবে প্লিজ। এই কামিনী, আঞ্জুম, তারপরে অর্পিতা, তোমরা একটু কথা বলো। হ্যাঁ, তো দেখো ইয়েস অর নোর মধ্যে এই কামিনী, আঞ্জুম বলবো ইয়েস অর নোর মধ্যে কয়টা শব্দ আছে? হাউ মেনি ওয়ার্ডস? হাউ মেনি ওয়ার্ডস? ইয়েস অর নো? স্যার দুইটা। আর পাঁচটা। এই না, এটা না, এটা না, এটা না। কোনটা কি করলাম মারা? তারপরে দেখেন এই ইয়েস এর মধ্যে কি তিনটা শব্দ আছে? যদি ব্যবহার করতে চান। হ্যাঁ স্যার। দুইটা শব্দ আছে। হ্যাঁ, দুইটা শব্দ। হ্যাঁ, ইয়েস এর ভিতর দুইটা শব্দ কই থেকে আসলো? ইয়েস আর নো দুইটা, আর ইয়েস এর মধ্যে একটা, নোর ভিতর একটা, তাই না? তাহলে জি স্যার। আমরা আমাদের যুক্তির সাথে মিলে আছে। যদি বলা হয় যে তোমার এটা কি তোমার কলম, তখন তুমি যদি তোমার হয় তাহলে বলে ইয়েস বলবা, আর না হলে নো বলবা। এটা কিন্তু কোনো যুক্তি খণ্ডনের কোনো প্রয়োজন নাই। নো নিড টু হ্যাভ রিকোয়ারমেন্ট টু প্রুফনেস। ঠিক আছে, প্রুফ। তো এটাই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা তোমার কলম অথবা না, ইয়েস এবং নো দিয়ে। তাহলে ইয়েস এর ভিতরে একটা শব্দ আছে, নোর ভিতরে একটা শব্দ। এটা কিন্তু আমাদের অর্থ প্রকাশ পেয়েছে, মনের ভাব প্রকাশ পেয়েছে। তাহলে আমার সংজ্ঞার সাথে মিলে গেছে। এরপরে তোমরা আমরা কাইন্ডস অফ সেন্টেন্স দিব। কাইন্ডস অফ সেন্টেন্সেস, সেন্টেন্সের ক্লাসিফিকেশন। তো সেন্টেন্স কয় প্রকার বলো তো বাবা? সেন্টেন্স কয় প্রকার? হ্যাঁ, তো পাঁচ প্রকার। আর সেন্টেন্স পাঁচ প্রকার। divided into 5 kinds. এটা কি অনুসারে? অর্থ অনুসারে, কিন্তু according to meaning। মিনিং অনুসারে সেন্টেন্স হলো 5 প্রকার।
যে সেন্টেন্স ইজ দ্য 5 কাইন্ডস অ্যাকর্ডিং টু মিনিং। তো ফার্স্ট ইজ কি বলো তো, প্রথম নম্বরটা কি? স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, গুড, অ্যাসার্টিভ সেন্টেন্স। সেকেন্ড নম্বরটা কি? স্যার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, তোমরা একটু বলো আমি শুনি। ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এরপরে তৃতীয় নম্বরটা কি বলো তো বাবা? স্যার ইম্পারেটিভ। ইম্পারেটিভ, থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু একজন বলবে কেন, দুই একজন বলো, আমি সবার থেকে শুনি। ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট 4 নম্বর কত কি বলো তো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। নেক্সট হলো অপটেটিভ, সব ভুলে গেছো বাবা? সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। এরপর হলো 5 নম্বরটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলো 5 নম্বর। তো এখন যদি তোমাদের বলা হয় যে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, তোমরা হয়তো বাংলায় বলতে পারবা। ইন্টারোগেটিভ কাকে বলে বাংলা বলতে পারবা। ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো আমাদের বাংলায় কিন্তু পরীক্ষায় আসে না, কিন্তু আমাদের চেহারা দেখে জাস্ট সেন্টেন্সটা একটু আইডেন্টিফাই করা প্রয়োজন। উই নিড টু আইডেন্টিফাই all the sentences according to structure, physical figure. তো ফিজিক্যাল ফিগার থেকে আমরা বুঝতে পারবো, মানে বুঝতে হবে আমাকে যে সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ না এক্সক্লেমেটরি। আদারওয়াইজ আমরা যদি অর্থ অনুসারে যদি চিনতে চাই, যে তোমরা বলবা যে স্যার অ্যাসার্টিভ মানে তো বিবৃতি দেয়া, তো অ্যাসার্টিভ মানে বিবৃতি দিলে তো তাহলে প্রবলেম। কারণ হলো এমন কিছু সেন্টেন্স মানে আসবে আমাদের ন্যারেশন করার সময় বা ভয়েস চেঞ্জ করার সময়, তখন কিন্তু সেই সেন্টেন্সের মিনিংই জানলা না, অনেক কঠিন শব্দ দেওয়া থাকলো বা একটু আনকমন ওয়ার্ড ইউজ করা হলো, তখন কিন্তু যদি মিনিং আইডেন্টিফাই না করতে পারো তাহলে কিন্তু ওই সেন্টেন্সটা তুমি আর বুঝতে পারবে না এবং ওটা ন্যারেশন স্পিচ চেঞ্জ করতে পারবে না। তাহলে তোমাকে ফিজিক্যাল ফিগার থেকে আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সটা কি থেকে বুঝবো যে এটা অ্যাসার্টিভ, কি সিম্পটম থাকলে বুঝবো যে এটা ইন্টারোগেটিভ, এবং কি সিম্পটম থাকলে বা লক্ষণ থাকলে বলতে যে ইম্পারেটিভ এবং অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো আমরা একটু এইভাবে একটু মানে টেকনিক্যালি একটু শিখতে চাই। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি বলা হয় তাহলে আমি তোমাদের কিছু বাক্য দিব, তোমরা একটু কাইন্ডলি দেখো তো যেটা বলা যায় না। we have got A plus. সেকেন্ড কোশ্চেন হলো I am undone. থার্ড কোশ্চেন হলো you are a liar. চিটার দে, CHEATER, চিটার। তারপরে দিলাম হলো আল্লাহ blesses you। এরপরে হলো I come in, full stop, I never go to সিনেমা, আমি সিনেমায় কখন যাই না। এই যে দেখো আমি যে বাক্যগুলো লিখলাম একটু খেয়াল করো তো, দেখো তো আমি তোমাদের অনেকেই আছো, তো দেখো এই যে we have got A plus, এরপর বলছে I am undone, you are a liar, you are a cheater, oh Allah blesses you, you be happy, এবং I come in, I never go to cinema। তো এই যে আমি যাকে বলবো, তোমার একটু কাইন্ডলি কি বলবা যে we have got A plus, এই বাক্যটা structurally what kinds of sentence it is, বা what will you say, what kinds of sentence? Assertive. কি বললো বাবা? আফিফা, আদিবা, assertive sentence। এখন তুমি আমাকে বলো, you please tell me যে how can you understand that, বা how can you recognize that it's an assertive sentence? তুমি কিভাবে, প্লিজ এক্সপ্লেইন ইট। হ্যাঁ বোধক বাক্য, তাই হ্যাঁ বোধক, তো তাহলে এটা কি হতে পারে না, এটা কি ধরো I have not got
এ প্লাস, এইটা কি? এটা তো না বোধক, তাহলে কি এটা এটা কি বলবো আমরা? বলবো I have not got a plus. I have not got a plus. বাবা শোনো, I am undone, এটা কি সেন্টেন্স বলো তো? I am undone, এটা কি সেন্টেন্স? নেগেটিভ। নেগেটিভ। You are a liar। আমরা তো অ্যাফার্মেটিভ নেগেটিভ বলি নাই, আমরা যখন বলবো যে হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্স ইট ইজ, তখন তোমাকে 5 প্রকারের মধ্যে খুঁজতে হবে। অ্যাসার্টিভ, নতুবা ইন্টারোগেটিভ, নতুবা ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই 5 প্রকারের মধ্যে তোমাকে সেন্টেন্স খুঁজতে হবে যে এটা কি ধরনের সেন্টেন্স। এখন তুমি বলো যে আই এম আনডান, এইটা কি সেন্টেন্স? স্যার ইন্টারোগেটিভ। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে তোমাদের এই আমাদের এখানে কামিনী আঞ্জুম, তারপরে ক্যাথিরা তো কেউ নাই না, তো ক্যাথি পালমা আছো? স্যার অপটেটিভ হবে মনে হয়। নো নো নো, স্যার অপটেটিভ অপটেটিভ হবে মনে হয়। না বাবা, অপটেটিভ না। আমি বলে দিই, দেখো এইটা হলো এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি না। এইটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। স্ট্রাকচার কি, এটা কেমনে বুঝলাম যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স? এই যে দেখো, এইটা কি বলো তো? এইটা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট। সাবজেক্ট। একটা সেন্টেন্সে কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে, একটা সাবজেক্ট আর বাকি অংশটা কি? প্রেডিকেট। তো এই দুইটা অংশ, প্রথমটা যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় কোনো বাক্য, if any sentence starts with subject, then we can call it it's an assertive sentence. Understood my dear student? আমরা কি বুঝলাম? যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে, তাহলে বুঝবো যে এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সবাই ক্লিয়ার? এটা রেসপন্স মি প্লিজ, রেসপন্স থাকলে হবে না, তাহলে ইয়েস স্যার, ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, রেসপন্স করতে হবে। যদি কোনো সেন্টেন্সের আমাদের সূচনাটা সাবজেক্ট দিয়ে হয়, এখন সাবজেক্টের জায়গায় কি কি থাকতে পারে এটা আমার দেখার বিষয় আছে। সাবজেক্টের জায়গায় প্রোনাউন থাকবে, নাউন থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে বা ফ্রেজ থাকবে, এগুলো সাবজেক্টের জায়গায় থাকতে পারে। এখন সাবজেক্ট চেনার জন্য আমাকে ভার্ব চেনা দরকার। ভার্ব চিনতে গেলে আমাকে দেখতে হবে, বিশেষ করে আমার কিছু পরিচিত এবং কমন ভার্ব আছে। দেয়ার আর সেভারাল কমন ভার্ব লাইক বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব, ঠিক আছে, এবং কিছু মেইন ভার্ব আছে যেগুলো আমরা চিনে পরিচিত কিছু ভার্ব। এগুলোর আগে যেটা থাকবে সেটাই সাবজেক্ট। তো দেখো, শুধু সাবজেক্টে যে আই উই হি সে আছে এটা দিয়ে সাবজেক্ট হবে তা না। তো সাবজেক্টের বাক্যটা শুরু হয়েছে যেহেতু উই, এটা কিন্তু সাবজেক্ট, দ্যাটস হোয়াই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর বাকি অংশটার নাম কি বলো তো? এই যে আই হ্যাভ গট, মানে হ্যাভ গট প্লাস, এইটা এই অংশটুকুর নাম কি বলবো আমরা? গট এ প্লাস এই অংশটুকুর নাম কি? একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকে, একটা সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। তো হ্যাভ গট এ প্লাস এই পুরোটা হলো প্রেডিকেট এবং ওইটা হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্টে যেহেতু বাক্যটা শুরু হয়েছে, as the sentence started with subject, then we easily understand that it's an assertive sentence. ঠিক আছে বাবা? তাহলে এখন এটা যদি অ্যাসার্টিভ হয়, তাহলে আই অ্যাম আনডান এইটা কি? এইটা কি দিয়ে শুরু হয়েছে দেখো তো? এই আই অ্যাম আনডানের এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট দিয়ে শুরু হলে রেসপন্স করো না কেন বাবা? চুপ করে বসে থাকলে এরকম মানে ভূতের মতো আমাকে নাম দেখা যাচ্ছে যে তোমরা শুয়ে আসছো না বসে আসছো না কি করছো এটা বোঝা যাচ্ছে না। তার মানে রেসপন্স করতে হবে। ক্লাসে পার্টিসিপেটরি মানে কি? জুম ক্লাস মানে সবাইকে দেখে এবং দেখতে হবে এবং রেসপন্স করতে হবে। না পারলে বলতে হবে স্যার এটা কি হবে, বলতে হবে, না হলে তো বোঝা যাবে না। দেখো, এই বাক্যটা আমাদের সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শর্ত সাবজেক্ট শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে। তো ইউ আর এ লায়ার এই বাক্যটা কি তাহলে? এটা কি দিয়ে শুরু হয়েছে? স্যার অবজেক্ট। এটা অবজেক্ট, ইউটা অবজেক্ট, স্যার সাবজেক্ট। সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে সেন্টেন্স। সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে যেহেতু, তার মানে এটাকে কি বলবো আমরা? এই বাক্যটাকে কি বলবো?
Assertive sentence. অ্যাসার্টিভ সেন্টেন্স। Assertive. হ্যাঁ, রেসপন্স করতে হবে, এই তো বুঝতে পারছো। আল্লাহ ব্লেজেও এই বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে দেখো তো, সাবজেক্ট নাই? আল্লাহ সাবজেক্ট না, Sir. তাহলে সাবজেক্ট Yes, sir. এটা অ্যাসার্টিভ হবে। আই কাম ইন এই বাক্যটা কি, Assertive. কারণ কি সাবজেক্টে শুরু হয়েছে, এই তো বুঝতে পারলাম সাবজেক্টে শুরু হয়েছে মানে এটা অ্যাসার্টিভ। আই নেভার গো টু সিনেমা, আমি সিনেমা যাই না, এই বাক্য দেখে বোঝা গেল এটা কি দিয়ে শুরু হয়েছে দেখো তো, আমি এখানে Subject দিয়ে শুরু হয়েছে। দিয়ে দিলাম, Subject. তাহলে দিয়ে এটা কি সাবজেক্ট না, এটা তো সাবজেক্ট, তাহলে সাবজেক্টে যেটা Sir. এই জন্য আমরা এটা কি বলবো, সাবজেক্ট, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই যে দেখো আমি এখানে একটা জিনিস দেবো তোমাদের, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শিখলাম কিভাবে, যে সেন্টেন্সে শুরু হয় সাবজেক্ট দিয়ে এবং শেষে ফুল স্টপ থাকে, এই শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে, সেটা হোক অ্যাফার্মেটিভ হোক সেটা নেগেটিভ। তাহলে আই হ্যাভ নট গট এ প্লাস, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে না? তাহলে আমি এখানে যদি এইটা দেই, হুররা, এইটা দিলাম শব্দ, হুররা উই হ্যাভ গট এ প্লাস, এখন কি হলো বলো তো, Exclamatory. কি দেখে বুঝলাম? Sir, হয়ে আশ্চর্যবোধক চিহ্ন আছে। ও থ্যাংক ইউ ভেরি মাচ, এই যে আশ্চর্যবোধক চিহ্ন দেখে বুঝলাম যে এটা কি, এটা হলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা এই যে চিহ্ন, সিম্পটমটা, রোগ ধরে পারছি আমরা যে এই চিহ্ন থাকলে বুঝবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর অ্যাসার্টিভের রোগ ধরছি আমরা কি, এটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, যত বড় বাক্যই হোক না কেন, যত বড় বাক্যই হোক না কেন, তাহলেই বুঝবো যে যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় দেন আমরা ওটা কি বলবো, অ্যাসার্টিভ বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা আমি তোমাদের জি স্যার। এখানে দেখো এলাস, এই বাক্যটা দেখো তো কি হলো এখন, Exclamatory. এখন কি স্যার এক্সক্লেমেটরি। গুড। আমি যদি উঠাই দেই, ধরো আমি নাই করে দিলাম, তাহলে কি হলো এটা, Assertive. অ্যাসার্টিভ। হুররা, এলাস, ব্রেভো, মানে ইন্টারজেকশনাল ওয়ার্ড প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স ইকুয়াল টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইটা হলো আমাদের মনে রাখতে হবে যে ইন্টারজেকশনাল ওয়ার্ড প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স ইকুয়াল টু এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? তাহলে আমরা এটা এখন এটা আমাদের এটা পেশ করে দিলে এটা আমাদের এক্সক্লেমেটরি হয়ে যাবে। এখন দেখো এই বাক্যটা আমাদের কিন্তু অ্যাসার্টিভ, তাই না? কারণ সাবজেক্টে শুরু হয়েছে, কিন্তু আমি এখানে যদি এইটা যোগ করে দেই, ফাই ফাই, এখন কি হলো বাবা দেখো তো, এটা ফাই ফাই, ইউ আর লায়ার, এটা কি হলো, এটা এখন কোন সেন্টেন্স হলো, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা দেখে চিনলাম কি, এখানে ফাই ফাই নামক একটা ইন্টারজেকশনাল ওয়ার্ড রয়েছে এবং এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে, এখানেও এলাস নামক একটা ইন্টারজেকশনাল ওয়ার্ড আছে, এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে, এখানে হুররা নামক এক্সক্লেমেটরি ইন্টারজেকশনাল ওয়ার্ড আছে এবং এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলো থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে, এবং তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স তো জানি সাবজেক্ট প্লাস শেষে ফুল স্টপ থাকবে, এবং এরকম একটা বাক্যে এই হুররা, এলাস, ব্রেভো, ফাই ফাই, পিস, এইগুলো ইন্টারজেকশনাল ওয়ার্ড থাকবে, থাকলে সেটা এক্সক্লেমেটরি হয়ে যাবে। তাহলে আমরা কয়টা শিখলাম বাবা, দুইটা শিখলাম, একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় শেষে ফুল স্টপ থাকে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স ইন্টারজেকশনাল ওয়ার্ড মানে এক্সক্লেমেশন চিহ্ন থাকে, শেষে ফুল স্টপ থাকে, এটা হলো মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা তিনটা সেন্টেন্স শিখলাম। এরপরে একটা আসো, আল্লাহ ব্লেজ, এই বাক্যটা কি বলছো তোমরা, Assertive sentence. assertive sentence because the sentence started with subject like Allah, আল্লাহ নামক একটা শব্দ যেটা সাবজেক্ট হিসেবে বসেছে এই বাক্যে, the word Allah has been used as a subject of the sentence. Do you understand my dear student? বুঝতে পারছো এটা? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. এখানে মে দে দিই, মে আল্লাহ ব্লেজ ইউ, এখন কি হলো, এখন কি হইলো দেখো তো, আমরা এখন এটাকে কি সেন্টেন্স বলবো,
Optative. Optative। Optative. সবাই যে বাবা আমি কিন্তু এগুলো আবার তোমাদের ক্লাস 8 উঠে গেছে, তোমার ধরে গেছে উঠলে কিন্তু তোমাদের প্যাসেজ ন্যারেশন রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, এগুলো কিন্তু লাগবে। এই সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী যদি ভালোভাবে না জানো, যদি শুধু অর্থ দেখে দেখেছো তাহলে কিন্তু ওখানে তোমাদের বড় ক্ষতির মুখে মানে ফেস করবা, সম্মুখীন হয়ে যাবা। তো এই জন্য আমরা বলবো যে মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো মে প্লাস দ্য অ্যাসার্টিভ ইকুয়াল টু অপটেটিভ সেন্টেন্স। এখন আমরা এখানে বলতে পারি ইকুয়াল টু OP optative, may plus assertive equal to optative। তাহলে assertive সেন্টেন্সের আগে আমাদের মে দিয়ে দেব, শেষে ফুল স্টপ থাকবে, তাহলে বলবো যে এটা অপটেটিভ সেন্টেন্স। এখন যদি বলা হয় যে ইউ বি হ্যাপি, এখানে যদি আমরা একটা বাক্য লিখি, ধরো ইউ বি হ্যাপি, এখন এটা কি বাক্য লিখলাম দেখো তো, ইউ বি হ্যাপি কি সেন্টেন্স হলো এটা? এটা কি Optative sentence. অপটেটিভ? Assertive. অ্যাসার্টিভ। এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট কি আছে? ইউজড। ওই ইউজড, ইউ, the pronoun you has been used here as a subject, as the sentence started with subject, so it is easy to say it is an assertive sentence. Understand? বুঝতে পারছো তোমরা? Yes, sir. আচ্ছা, এরপরে আমি এখানে কিন্তু মে যোগ করি। Yes, sir. মে ইউ বি হ্যাপি, তুমি সুখী Yes, হও। এখন কি হবে বলো তো? Optative. কি হবে বাবা? Optative. অপটেটিভ সেন্টেন্স। তাহলে কি আমরা বুঝতে পারছি? Optative sentence. তাহলে অপটেটিভ সেন্টেন্সে আগে মে থাকে, শেষে ফুল স্টপ থাকে, এটা আমরা ইজি আমাদের জানা হয়ে গেল, তাই না? এখন কি ভুল হবে যে অপটেটিভ সেন্টেন্স মানে অনেকগুলো সেন্টেন্স যদি আমি এলোমেলো করে দিয়ে দেই, তাহলে কি তুমি তার ভিতর থেকে এই সেন্টেন্স গুলো কি সেপারেট করতে পারবে তোমরা? Yes, sir. Thank you. Yes, sir. I think that if any unexpected situation will not hit you, it will be very easy to you to understand or to identify the sentences among them. তো দেখো, তো মে ইউ বি হ্যাপি এটা আমাদের আছে এক্সক্লেমেটরি অপটেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখন দেখো আই কাম ইন, আমরা শিখলাম কিন্তু অ্যাসার্টিভ, তারপরে শিখলাম অপটেটিভ, এক্সক্লেমেটরি। কয়টা শিখলাম? অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, আর কি থাকলো? ইম্পারেটিভ, আর থাকলো ইন্ট্রোগেটিভ। দুটার বাকি থাকলো। এখন দেখবো আই কাম ইন, আমি আসি। তো এইটা কি বাক্য? What kinds of sentence it is that you see on the screen? Assertive. Assertive sentence, because here in the sentence I is a pronoun has been used here as a subject, but as the sentence started with subject, that is easy to say it is an assertive sentence. Do you understand, my dear student? Yes, sir. Have you any question to ask me about this? No, sir. Thank you. No, sir. তো দেখো, এখন আমি এটা কি করে দিব, আইটাকে একটু লুকায়ে রাখবো। এখন কি হলো দেখো তো, Come in. কি হলো এটা? কাম ইন। আর ইন্টারোগেটিভ। Imperative. হ্যাঁ, ইন্টারোগেটিভের কি আছে ভিতর? আচ্ছা, ইম্পারেটিভ বাক্য, কারণ কি এর আগে সাবজেক্ট নাই। ইন্টারোগেটিভ তো আই থিংক দ্যাট every students will be able to understand, will be able to identify interrogative sentence, because the sentence started with WH word and auxiliary verb and ends with interrogation চিহ্ন। ইন্টারোগেশন মার্ক আছে না, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়। সেন্টেন্স শুরু হয় অক্সিলারি ভার্ব অথবা WH ওয়ার্ড দিয়ে এবং শেষ হয় ইন্টারোগেশন চিহ্ন দিয়ে, মানে প্রশ্নসূচক চিহ্ন দিয়ে। তাহলে এই ধরনের কিছু আছে এখানে, দেখো তো, মানে কাম ইন, ভিতরে আসো, আছে কিছু বাবা? No, sir. আচ্ছা, যেহেতু নাই তো সুন্দর। শোনো, আমরা ক্লাসের টাইম ইজ ওভার, আই এম ভেরি সরি টু কমপ্লিট, সো
I will discuss the further parts of the sentences in the next class. So please participate this class and wait for this. Please, thank you very much for participating in my class. Goodbye. Allah Hafiz. Allah Hafiz sir. Assalamu alaikum. Walaikum Assalam.